নমস্কার বন্ধুরা, ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে নরকের অতিথি গল্পের শেষ পর্ব শোনাবো। তাহলে চলো আর বেশি দেরি করব না, গল্পটা শুরু করা যাক। আচ্ছা, আমরা তৃতীয় পর্বে শুনেছিলাম যে রামবোল্ড একটা স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে সে একটা গাছের মধ্যে উঠে একটা শুকনো ডাল পাড়ার চেষ্টা করছে। সে বলছে, হ্যাঁ, যে করেই হোক এ শুকনো ডালখানা তাকে ভাঙতেই হবে। আমরা তৃতীয় পর্বে এতটুকুই পড়েছিলাম। এবারে তারপর থেকে শুরু করব। সামনের দিকে বিপজ্জনকভাবে ঝুঁকে পড়ে ভাঙা ডালগুলোর কনুইয়ের মতো জায়গায় সজোরে চাপ দিলেন। মরমর করে ভেঙে গেল ডালখানা। মি রামবোল্ড গাছ থেকে পড়ে গেলেন। নিচের সাবাচ্ছাদন বস্ত্রখানা যেন হাওয়ার বেগে ছুটে আসতে লাগলো উপরের দিকে। দারুণ আতঙ্কে কিশোর রামবোল্ড চোখ বন্ধ করলেন। জেগে উঠলেন মি রামবোল্ড। এই শীতার্ত রাতেও তার সমস্ত শরীর ঘামে ভিজে গিয়েছে। দেখলেন আরামকেদারায় একখানা বাঁকানো বাহুকেই সজোরে আঁকড়ে ধরেছেন তিনি। এই বাহুর উপরেই তার জন্য এক গ্লাস ব্রান্ডি রেখে গিয়েছিল ওয়েটার ক্লুটসাম। গ্লাসটা উল্টে গিয়েছে। চামড়ার আসনখানার উপরে পড়ে যাওয়া ব্রান্ডি যেন একটা ছোট জলাশয়ের সৃষ্টি করেছে। ঘুমিয়ে পড়েছিলাম, মি রামবোল্ড আপন মনেই বলে উঠলেন। ব্র্যান্ডিটা খেতে পারিনি, এখন আমার এক গ্লাস ব্রান্ডির দরকার। ঘন্টা বাজালেন মি রামবোল্ড। একজন ওয়েটার এলো। এ নতুন লোক, একে মি রামবোল্ড চেনেন না। তিনি বললেন, ওহে শোনো, 15 মিনিটের মধ্যে আমার ঘরে ব্রান্ডি আর সোডা নিয়ে আসবে। তুমি আমাকে চেনো না, আমার নাম মি রামবোল্ড। ওয়েটারকে অনুসরণ করে মি রামবোল্ড লাউঞ্জ থেকে বেরিয়ে এলেন। অনেক রাত হয়েছে, এবার নিজের ঘরে যাওয়া দরকার। ব্র্যান্ডি খেয়েই বিছানা নেবেন তিনি, আরাম করে ঘুমোবেন। প্যাসেজটা বলতে গেলে অন্ধকারই। মৃদু নীল আলো অন্ধকার দূর করতে পারেনি, কেবল একটা রহস্যময় আলো আঁধারির পরিবেশ সৃষ্টি করেছে। নিজের মনেই তিনি বললেন, মোমের আলোয় যাও, চলে যাও শোয়ার ঘরে, খাটের ওপর। কিন্তু ছড়াটার চরণটা মনে পড়তেই আঁতকে উঠলেন তিনি। শেষ চরণগুলি তিনি আর উচ্চারণই করলেন না। মি রামবোল্ড তার শোবার ঘরে যাবার একটু পরেই হোটেলের দরজার ঘণ্টাটা একটুও না থেমে পরপর 3 বার সজোরে বেজে উঠল। রাতের দারোয়ান বিরক্ত হয়ে ক্লুটসামকে বলল, এই এই দুর্যোগের রাতে এমন বিরক্ত করতে আবার কে এলো? আবার পরপর 3 বার ঘন্টা বেজে উঠল। না, জ্বালালে দেখছি লোকটা খুব তাড়াতাড়ি ভিতরে আসতে চাইছে, বোধহয় নিজের চাবির কথা ভুলেই গিয়েছে সে। ডাকে সাড়া দেবার জন্য দারোয়ান ব্যস্তভাবে সদর দরজার দিকে এগিয়ে গেল না। বলল, লোকটা কিছুক্ষণ অপেক্ষা করুক, বুঝুক মজাটা, এতে তার ভালোই হবে। ভবিষ্যতে আর এরকম ভুল করবে না সে, ভালোই শিক্ষা হবে লোকটার। এত ধীরে সুস্থে দারোয়ান হলঘরের দরজার কাছে গেল যে ঘন্টা আবার বেজে উঠল। এরকম নাছোড়বান্দা আচরণের আরো বিরক্ত হয়ে দারোয়ান দরজা না খুলে ঘরের ভিতরে
স্তূপীকৃত খবরের কাগজগুলোকে সাজিয়ে রাখতে বলল। আবার ঘন্টা বাজলো, একবার, দুবার, তিনবার। নিজের অবজ্ঞা আর উদাসীনতা দেখার জন্য দারোয়ান দরজা খুলেও পাল্লার পিছনে দাঁড়িয়ে রইল। সুতরাং নিশীথ রাতের আগন্তুকের পিছন দিকটাই সে প্রথমে দেখতে পেল, কিন্তু তা দেখেই সে বুঝতে পারল যে আগন্তুক এই হোটেলের বাসিন্দা নয়। আগন্তুকের গায়ে একটা কালো রঙের লম্বা ওভারকোট, কোটের কলার টেনে চিবুকের উপরে তুলে দেয়া আছে। মাথার টুপিটা টেনে নামিয়ে আনা হয়েছে মুখের ওপর, ফলে আগন্তুকের মুখ বা চেহারা কেমন তা বোঝাই যাচ্ছে না। ওভারকোটের একটা দিক ঠেলে বেরিয়ে এসেছে। বোধহয় লোকটার হাতে একটা ছুরি অথবা বড় ডাল রয়েছে। লম্বা কালো ওভারকোটে ঢাকা লোকটাকে দেখাচ্ছে একটা অতিকায় ডানা ভাঙা কাকের মতো। দারোয়ানের মনে কেমন যেন একটা অজানা অস্বস্তিকর ভাব জেগে উঠল। নিজেকে সামলে নিয়ে সে বলল, শুভ সন্ধ্যা স্যার, বলুন আপনার জন্য আমি কি করতে পারি? আগন্তুক কোনো উত্তর না দিয়ে ঘরের এক কোণে রাখা একখানা টেবিলের দিকে যেন ভেসে এগিয়ে গেল। তারপর ডান হাত দিয়ে টেবিলের উপরে রাখা কতগুলি চিঠি উল্টে পাল্টে দেখতে লাগলো। আপনি কি কোনো সংবাদ পাবার আশা করছেন? দারোয়ান প্রশ্ন করল। না, আগন্তুক উত্তর দিল। আমি আজকের রাতের জন্য তোমাদের এই হোটেলের একখানা ঘর পেতে চাই। আজ সন্ধ্যায় একখানা ঘরের জন্য আপনি কি টেলিফোন করেছিলেন? হ্যাঁ। সেক্ষেত্রে আমাকে দুঃখের সঙ্গেই বলতে হচ্ছে যে আজ রাতে আপনাকে ঘর দিতে পারবো না আমরা, কেননা হোটেলের সব ঘরই ভর্তি হয়ে গেছে, আর একখানা ঘরও খালি নেই। তুমি ঠিক জানো? হ্যাঁ স্যার, দারোয়ান উত্তর দিল। আর একবার ভেবে দেখো। ভাবনার কিছু নেই স্যার, কোনো ভদ্রলোক ঘরের খোঁজে এই হোটেলে এলে তাকে এ কথা বলবার নির্দেশই আমাকে দেয়া হয়েছে। দারোয়ানের অস্বস্তিটা যেন এবারে আরো বেড়ে গেল। একটা অদ্ভুত অজানা অনুভূতিতে তার মনটা ভরে গেল। মনে হলো যেন তার একটা গুরুত্বপূর্ণ অংশ, হয়তো তার প্রাণটাই, স্রোতে ভাসতে ভাসতে তার ভিতরে ঢুকে গিয়ে চক্রাকার ক্রমাগত ঘুরতে শুরু করেছে। মনের অবস্থাটা একটু স্বাভাবিক হতেই সে কোনো রকমে বলল, আমি ওয়েটারকে ডাকছি স্যার। কিন্তু তাকে ডাকবার আগেই ওয়েটার নিজের কাজেই সেখানে এসে গেল। সে দারোয়ানকে বলল, এই এই যে বলি, মীর আমবল্ডের ঘরের নম্বরটা কি? তিনি তার ঘরের ব্র্যান্ডি নিয়ে যাবার জন্য বলেছেন, কিন্তু তার ঘরের নম্বরটা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছি আমি। মীর আমবল্ডের ঘরের নম্বর হলো 33। স্থলিত স্বরে দারোয়ান বলল। আরে ওখানেই তো ডবল বেডের ঘর। আরে তোমার আবার কি হলো? তোমাকে দেখে মনে হচ্ছে তুমি যেন ভূত দেখেছ। অবাক হয়ে ওয়েটার বলল। দুজনেই ঘরের মধ্যে চারিদিকে তাকালো, একে অন্যের পিছন দিক দেখলো, কিন্তু তারা দুজন ছাড়া আর কেউ নেই এখানে। কি আশ্চর্য, কাকে দেখলাম আমি? কোনো মূর্তিমান আতঙ্কে। দেখ দেখ, এখানটা দেখ, পাথরে বাঁধানো মেঝেতে পড়ে আছে এক টুকরো বরফ, 1 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা। টুকরোটা চারপাশে বরফ গলা জল। কি আশ্চর্য বিল, এখানে বরফ এলো কি করে? বাইরে বৃষ্টি পড়ছে, কিন্তু জল বরফ হয়ে যাবার মতো অবস্থা তো হয়নি।
ওয়েটার মহা বিস্ময়ের সঙ্গে বলল, যাকে দেখেছি সেই বরফ নিয়ে এসেছে। শঙ্কাবিহুল কণ্ঠে দারোয়ান বলল। ওয়েটার এবং দারোয়ান একে অন্যের দিকে শঙ্কাতুর চোখে তাকাল। হোটেলের ভিতর ঘন্টার শব্দ শোনা গেল। ওদের শঙ্কা পরিণত হলো নিদারুণ আতঙ্কে। দারোয়ান ফিসফিস করে বলল, ওখানে ক্লুডসাম আছে। ও যেই হোক না কেন, ক্লুডসামকে ওর ডাকে সাড়া দিতে হবে। ক্লুডসামের ডিউটি মাঝরাত পর্যন্ত। রাতের মতো ডিউটি তার শেষ হয়ে গিয়েছে। সে টাই খুলে পোশাক পাল্টে বিছানাতে শোবার জন্য তৈরি হচ্ছিল। এমনি সময়েই বেজে উঠল ভিতরের ঘন্টা। সে ভাবল, এই দুর্যোগের রাতে কোথা থেকে কে এলো? সে কি চায়? তাড়াতাড়ি কোটটা গায়ে দিয়ে সে ওপর তলার দিকে পা বাড়ালো। উপরের হলঘরে আগুনের পাশে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত মূর্তি। এই মূর্তিটার আবির্ভাব এবং অকস্মাৎ আর্তনাদই দারোয়ানকে ভয় পাইয়ে দিচ্ছিল। বলুন স্যার, আপনার জন্য কি করতে পারি? গম্ভীর গলায় অপরিচিত আগন্তুক বলল। তুমি একবার মি রামবোল্ডের ঘরে তাকে জিজ্ঞেস করে এসো, আজ রাতে তার ঘরের বাড়তি বিছানাটা তিনি একজন পুরনো বন্ধুকে ছেড়ে দিতে পারেন কিনা। ক্লুডসাম অবাক হয়ে আগন্তুকের দিকে তাকালো। মি রামবোল্ডের ঘরের বাড়তি বিছানাটার কথা এই অচেনা লোকটি জানলো কেমন করে? এই প্রশ্নটা কিন্তু মাথার মধ্যে না ঘামিয়ে আগন্তুকের কথা মতো মি রামবোল্ডের ঘরে গেল। একটু পরেই সে ফিরে এলো। আগন্তুকের দিকে তাকিয়ে বলল, মি রামবোল্ড আপনাকে শ্রদ্ধা জানাচ্ছেন, কিন্তু আপনার নামটি জানতে চাইলেন। আগন্তুক ঘরের মাঝখানে রাখা একটা টেবিলের দিকে এগিয়ে গেল। টেবিলের ওপর রাখা ছিল অস্ট্রেলিয়ার একখানা সংবাদপত্র। ক্লুডসাম সেখানা আগে লক্ষ্য করেনি। আগন্তুক খবরের কাগজের পাতাগুলি উল্টাতে লাগলো। তারপর অস্বাভাবিক সরু এবং লম্বা আঙুলের ছুঁচালো নখ দিয়ে সে কাগজখানা থেকে একখানা চতুষ্কোণ অংশ কেটে নিল। অংশটার আকৃতি হলো অনেকটা ভিজিটিং কার্ডের মতো। টেবিলের কাছ থেকে সরে এসে আপাদমস্তক ঢাকা আগন্তুক কাগজখানা নেবার জন্য ক্লুডসামকে ইঙ্গিত করল। ক্লুডসাম কাগজখানা নিতেই আগন্তুক বলল, এখানে এক্ষুনি মি রামবোল্ডকে দিয়ে এসো। প্যাসেজ দিয়ে যেতে যেতে গ্যাসের আলোয় ক্লুডসাম খবরের কাগজের টুকরোটা পড়ল। তাতে লেখা রয়েছে, সিডনি শহরের মি জেমস হ্যাগবার্ড হঠাৎ কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলেন। তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছিল না। সম্প্রতি একটা জঙ্গলের ভিতর থেকে একটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহে আঘাতের চিহ্ন স্পষ্ট। পুলিশের ধারণা মি হ্যাগবার্ডকে হত্যা করা হয়েছে। কাগজখানা পড়ে ক্লুডসাম ভাবল, এটা তো দেখছি সংবাদপত্রের প্রকাশিত একটা শোকজ সংবাদের মতো। এই সংবাদের জন্য মি রামবোল্ডের আগ্রহের কি কারণ থাকতে পারে? যাই হোক, কাগজখানা দিয়ে আসি তাকে। বেশ কিছুক্ষণ পরে ক্লুডসাম ফিরে এলো। সে হতবুদ্ধি হয়ে পড়েছে, একটু ভয়ও যেন পেয়েছে। নিশীথ রাতের রহস্যময় আগন্তুকের দিকে তাকিয়ে সে বলল, মি রামবোল্ড আবার আপনাকে শ্রদ্ধা জানাচ্ছেন। তিনি বলছেন মি জেমস হ্যাগবার্ড নামে কাউকে তিনি চেনেন না। চেনেন না? বেশ, এবার তাহলে এই কাগজখানা নিয়ে যাও। পকেট থেকে খবরের কাগজের আর একখানা টুকরো বের করে
ক্লুটশ্যামের হাতে ধরিয়ে দিল। ক্লুটশ্যাম যাবার জন্য পা বাড়াতেই আগন্তুক অস্বাভাবিক গম্ভীর গলায় বলল, মি রামবোল্ডের কাছে জিজ্ঞেস করবে। আমি উপরে উঠে তার কাছে যাব, না তিনি নিচে নেমে আমার কাছে আসবেন? আগন্তুকের নির্দেশে ক্লুটশ্যাম আবার চলল মি রামবোল্ডের কাছে। যেতে যেতে সে খবরের কাগজের টুকরোটা পড়ল। কাগজখানা প্রথম কাগজখানার চাইতে কিছুটা পুরনো। সেখানে ছাপার অক্ষরে লেখা আছে, সিডনির মি জেমস হ্যাগওয়ার্ড হঠাৎ অদৃশ্য হয়ে গিয়েছেন। তিনি এবং তার বন্ধু মি রামবোল্ড শিকার করবার জন্য জঙ্গলে ঢুকেছিলেন। তাদের কারোর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মি রামবোল্ডের কাছ থেকে ফিরে এসে সে ধূমপান কক্ষের দরজাটা খুলল না। আগন্তুকের কাছে না এসে দূর থেকে ভীত কণ্ঠে সে বলল, মি রামবোল্ড বললেন আপনি নরক থেকে এসেছেন, আবার নরকেই ফিরে যান। মি রামবোল্ড আরও বললেন যে তিনি নিচে নামবেন না। আপনার যদি সাহস থাকে তবে উপরে উঠতে তার সঙ্গে দেখা করতে পারেন। কোনো রকমে এই কথাগুলি বলেই আতঙ্কে বিহুল ক্লুটশ্যাম এক ছুটে চলে গেল সেখান থেকে। সোজা নিচের ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে দিল। কিন্তু সে রাতে ক্লুটশ্যামের কপালে বোধহয় বিধাতা পুরুষ বিশ্রামের কথা লেখেননি। হঠাৎ একটা গুলির শব্দ শোনা গেল। মি রামবোল্ডের ঘরের দিকে থেকে ভেসে এলো তীব্র তীক্ষ্ণ আর্তনাদ এবং ক্রুদ্ধ গর্জনের শব্দ। বিপদ প্রীতি অথবা বিপদকে অগ্রাহ্য করার আদিম অনুভূতি এবং আবেগ ক্লুটশ্যামের মনকে আলোড়িত করে তুলল। সে ছুটল মি রামবোল্ডের ঘরের দিকে। এত জোরে সে বোধহয় কোনোদিন ছোটেনি। প্যাসেজে মি রামবোল্ডের বুট জোড়ার সঙ্গে ধাক্কা লেগে ক্লুটশ্যাম হোঁচট খেল। মি রামবোল্ডের শোবার ঘরের দরজা হাট করে খোলা। ছুটে ঘরের ভিতর ঢুকলো ক্লুটশ্যাম। উজ্জ্বল আলোয় আলোকিত ঘরখানা খালি, একেবারে খালি। ঘরের ভিতরে আসবাবপত্র এদিক ওদিক ছড়িয়ে আছে। বিছানাটার অবস্থাটাই সবচাইতে শোচনীয়। বালিশে রক্তের দাগ, বিছানা রক্তে ভেজা, ঘরের মেঝেতে রক্তের স্রোত। ভয় পেয়ে গেল ক্লুটশ্যাম, কিন্তু সবচাইতে বেশি ভয় পেল জানলাটার গোবরাটার উপরে একটা জিনিস দেখে। জিনিসটা দেখে সে এমনভাবে স্তম্ভিত এবং নির্বাক হয়ে গেল যে নিচে গিয়ে চিৎকার করে লোকজন ডেকে আনতে অনেকটা দেরি হয়ে গেল। জিনিসটা হলো এক খণ্ড বরফ। সেই তুষার খণ্ডের আকৃতি তীক্ষ্ণ এবং বক্র নখের মতো। চীনাম্যানের নখের মতো সেই বাঁকানো নখের ডগায় আটকে রয়েছে এক টুকরো সদ্যচ্ছিন্ন রক্তমাখা মাংসখণ্ড। মি রামবোল্ডের সঙ্গে ক্লুটশ্যামের আর কোনোদিন দেখা হয়নি, কিন্তু সে রাতে ক্যারিক স্ট্রিটের রাস্তায় যে পুলিশ কনস্টেবল টহল দিচ্ছিল সে দেখেছিল একটা অদ্ভুত এবং সন্দেহজনক দৃশ্য। কনস্টেবল দেখেছিল একটা কালো ওভারকোট পরা একটা আড়ষ্ট মূর্তিকে। প্রচণ্ড ঝড় জলকে একেবারে উপেক্ষা করে সেই মূর্তি যেন কীরকম অদ্ভুত গতিতে এগিয়ে যাচ্ছিল। তার হাতের অবস্থান দেখে মনে হচ্ছিল সে যেন একটা ভারী বোঝা বয়ে নিয়ে যাচ্ছিল। পুলিশের লোকটির মনে সন্দেহ হওয়ায় সে ওভারকোটের ঢাকা মূর্তিটাকে থামতে বলে, কিন্তু সে থামে না। তাকে ধরার জন্য পুলিশের লোকটি দৌড়ে যায়, কিন্তু যদিও সেই দুর্যোগের রাতের পথচারী খুব দ্রুত গতিতে যাচ্ছিল না,
তবুও পুলিশের লোকটি ছুটে গিয়েও তাকে ধরতে পারেনি। ঝড় জলের রাতে সে যেন হঠাৎই অদৃশ্য হয়ে গিয়েছিল। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প আমি তোমাদেরকে শোনাতে পারি। তাহলে আজকের মতো বন্ধুরা, বিদায়।